বলছিলাম বিশ্বজিৎ পাল। বলুন। বলছি যে গতকালকে যে ঘটনাটা ঘটলো অভিষেক ব্যানার্জির সাথে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? খুব খারাপ ভাবে দেখছি, খুব খারাপ ভাবে দেখছি। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। হ্যাঁ। তো সাংসদের নিরাপত্তাটা এটা প্রোটোকল ভারত সরকারের, এবং তিনি ভারত সরকারের লোক, রাজ্যের নয়, রাজ্য সরকারের কেউ নয়। তো যখনই কোনো একটা মানুষ জনপ্রতিনিধি হয়, সে চোর হোক, ছাচোর হোক, ডাকাত হোক, খুনি হোক, পড়াশোনা না করা হোক, আমরা তো মেনে নিয়েছি তাকে জনপ্রতিনিধি হিসাবে। এবং শেষ কেন্দ্রীয় সরকারের মানে রাষ্ট্রের জনপ্রতিনিধি। তো জনপ্রতিনিধির উপর যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে সেটা প্রশাসনের অনেক রকম, তার উপর অনেক সমালোচনা হয়, প্রশাসন দায়িত্ব পালন করেনি, এটা এস্টাবলিশড হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্রোধ, ক্ষোভ, এ তো থাকবেই। যে মানুষগুলো কিছুদিন আগে সিপিএম ছিল, তারা রাতারাতি তৃণমূল হয়েছে, তৃণমূল ছিল রাতারাতি বিজেপি হয়েছে। আমি বিশ্বাস করি দীর্ঘদিন ধরে যারা লড়াই করে বিজেপি হয়েছে, তার দর্শন যাই হোক, তারা এই কাজ কোনোদিন করবে না। এটা যারা হয়েছে হঠাৎ বিজেপি হয়ে, এরাই সমাজটাকে ধ্বংস করে। একটার পর একটা ক্ষমতা লোভী, এরা নিজেদের রাজনীতি বদলায়, তারাই এই কালকের বিষয়টা করেছে। হতে পারতো এটা একটা বড় অঘটন ঘটতে পারত। আমার দেশে আইন আছে, যা কিছু আইন মোতাবেক হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধ করলে তার জন্য কোর্ট আছে, কাছারি আছে। কিন্তু একজন মানুষ এক জায়গায় গেছেন, সে চোরকে দেখতে যাক, আর ডাকাতকে দেখতে যাক, আর সাধুকে দেখতে যাক, তিনি গেছেন জনপ্রতিনিধি। তাকে সবাই মিলে এইভাবে হেকেল করা এবং মারতে আসে, এটা বড় ঘটনা ঘটতে পারত বলে আমার মনে হয়। তবে আমি এখনো বলবো, শুনছেন? হ্যাঁ, শুনছি, বলুন বলুন। তবে আমি এখনো বলবো, যারা আক্রমণটা করেছে বা অপমান করেছে, এটা একটা পরিকল্পিত আক্রমণ। এই পরিকল্পিত আক্রমণের মধ্যে যেমন ধরুন, ওই উদাহরণস্বরূপ বলা যায় যে গ্রেটার ক্যালকাটা কিলিং এর সময়, পরবর্তী সময় গবেষণা যারা করেছেন তারা বলছেন যে ওই দিন দেখা যাচ্ছে একই রকম লাঠি আর 10 ফুট লম্বা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিল দাঙ্গা করতে। ওই 10 ফুট লাঠি সবার একই মাপে হলো কি করে? একটা পরিকল্পনা। এখানে সবার হাতে, মেয়েদের হাতে ডিম, অর্থাৎ এটা ছিল একটা পরিকল্পনা। পরিকল্পনা মাফিক একটা কিছু করতে চলেছে। তবে বেশিটাই হঠাৎ বিজেপি। প্রকৃত যারা বিজেপি, আবার বলছি, তার আদর্শের সঙ্গে আমাদের মিলতেও পারে, নাও মিলতে পারে। আমি যেখানে থাকি পাটুলিতে, এখানে যারা পুরনো বিজেপি, তাদের মধ্যে তো কোনো রকম বাড়াবাড়ি দেখিনি, তো ভালো ব্যবহার। কিন্তু যে কটা উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে, তারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে। কিছু পুরনো থাকতে পারে, বিজেপি থাকতে পারে, তাও বিজেপির লোক খুব কম আছে বলেই আমার মনে হয়। তবে যেটা হয়েছে ঠিক হয়নি। বলছি, পুলিশ যে 6জনকে গ্রেপ্তার করেছে তারা সবাই বলছে মানে তৃণমূল, মানে লাভলি মিত্র নামে একজন ছিলেন, যিনি 1 মাস আগেও তৃণমূল থেকে বেরিয়ে গেলেন। তার নেতৃত্বে এরকম 6জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারই দলের লোক বলা হচ্ছে, পুলিশ থেকে জানাচ্ছে। হ্যাঁ, আপনি যে পুলিশ থেকে জানাচ্ছে যেটা বলছেন, এটা আমি জানতাম না। কিন্তু আমি যে কথাটা বললাম, সেই কথাটার সঙ্গে আপনার এই কথাটা মিলে গেল। একদমই তাই তো? আমাকে সকাল থেকে রাত পর্যন্ত একাধিক জনা গুন্ডামি করে, মস্তানি করে। এই কেন শুভেন্দুকে গালাগালি দিয়েছি, শুভেন্দুকে যে আমি গালাগালি দিয়েছি, সেই গালাগালি আবার দেবো। কারণ যদি যে কারণে গালাগালি দিয়েছি, সেই কারণটা এখনো ফুলফিল হয়নি। তাই তো? এবার যখন এরা এতই বীর পুঙ্গব, যখন শুভেন্দুকে গালাগালি দিয়েছি ভোটের আগে, তখন এদের ক্ষমতা হলো না আমার বিরুদ্ধে প্রতিবাদ করার, যে আমি কেন গালাগালি দিয়েছি। তাই তো? কিন্তু আজকে যখন সরকার পাল্টে গেছে, তখন বিজেপির কাছাকাছি হওয়ার জন্য তারা এই নোংরামিগুলো করছে, আমাকে এত ভয় দেখাচ্ছে। আমি তাদের
ভয়ে পায়খানা করে ফেলেছি। আমি শেষ পর্যন্ত তাদের বলছি, তোর পাছার মাপটাদের চামড়া তুলে দেবো আমি পিটিয়ে। আমি কালকে শুভেন্দুকে একটা SMS করলাম পরশুদিন, যে আচ্ছা। তুমি সিএ নিয়ে কিছুই জানো না। তুমি যে স্টেটমেন্টটা দিয়েছো 2025-এর মধ্যে হিন্দু সিএ আওতায়, যারা সিএ আওতায় 2025 হয় কি করে? তুমি আইন কানুন কিছু জানো না, তুমি আইনগুলো জেনে নাও। এবং আমি তলায় লিখলাম মানিকদা। তো কালকে দেখেনি, এখন খুব ব্যস্ত থাকবে, দেখবে না। কিন্তু আমি ওর সঙ্গে ওরকমই কথা বলি, এবং যখন যখন ও বিপদে পড়েছে, ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলো যখন খুন হতে গেছে, তাকে খুন করার ষড়যন্ত্র করেছে, জঙ্গলমহলে যখন তার মানে দায়িত্ব নিয়ে যখন লড়াই করছে, তখনও ওর বিপদের সময় আমি কিন্তু আগে দাদা হিসেবে আমি ওকে সহযোগিতা করেছি, বলেছি এই করো ওই করো। ঠিক সেই একইভাবে ওকে SMS করেছি, তুমি কিচ্ছু জানো না, তোমাকে দিয়ে করানো হচ্ছে। আলটিমেটলি বাঙালি ধ্বংস হয়ে যাবে, বাংলা ধ্বংস হয়ে যাবে, তোমার তখন কেঁদে কুল পাবে না। বুঝতে পেরেছেন কথাটা? ফলে একদম। আমাকে যারা গুন্ডামিগিরি করছে, এই গুন্ডা কেউ বিজেপি নয়, আমি জানি। এরা হঠাৎ বিজেপি, ও ছাল চামড়া গুটিয়ে দেবো মেরে। তো আমি এক একজনকে বলছি যে, ওরে খেপা, অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা 14 গোষ্ঠী করছি, শুভেন্দুর বিরুদ্ধে করছি, তার কারণ তাহলে আমরা কার সঙ্গে লড়াইটা করি? আর তোর বাচ্চা, হ্যাঁ, আমরা করি নীতি এবং আদর্শ, ব্যক্তি জীবন নয়। ব্যক্তি জীবনে একজন আরেকজনের সম্পর্ক হতে পারে, আমার সঙ্গে শুভেন্দুর হতে পারে, শুভেন্দুর সঙ্গে আরেকজন হতে পারে, ব্যক্তিগত জীবন। কিন্তু আদর্শ নীতির জায়গায় আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আমৃত্যু। আর এই গুন্ডামি করছে যারা, আমাকে ধমকি ধামকা দিচ্ছে, অভিষেককে যারা মারতে গেছে, হ্যাঁ, এদের সাহস দেখেও আমি অবাক হয়ে যাচ্ছি। এরা কারা? এই লুম্পেন বাহিনী। এরা আজকে যদি একজন সাংসদকে এরকম করতে পারে, তাহলে একটা সাধারণ মানুষকে কি করবে, তাই না? সেটাই। তো পুলিশ তো ওদের গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করলে দেখা যাবে সবই তৃণমূলের ছিল। আর তৃণমূলের মমতা ব্যানার্জির যেটা ঘটেছে, বাজারের পচা ধসার নোংরা ফেরেববাজ লুম্পেন সবাইকে বগলে নিয়েছে। আর প্রকৃতপক্ষে যারা মানুষের কাজ করে, দীর্ঘদিন ধরে তৃণমূল করেছে, তাদের লাথি মেরে তাড়িয়েছে। তার পরিণাম এটা হচ্ছে। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি একটা বড় সংখ্যক মানুষের মানে অভিষেক ব্যানার্জির প্রতি এটা দেখলাম ক্ষোভ আছে। মানে সোনারপুরে বিশেষ করে দেখলাম, সোনারপুরে যেহেতু তিনি গেছিলেন কালকে, তো সোনারপুরে দেখা গেল একটা বিশেষ মানে প্রচুর মহিলারা তারা ক্ষিপ্ত। মানে এই যে ক্ষিপ্ত হওয়ার পেছনে মূল কারণটা কি? মানে কিসের জন্য এনারা এত ক্ষিপ্ত? দেখুন, আপনি যেহেতু একটু মিডিয়া, সুতরাং আপনি আমার চেয়ে ভালো জানেন। যদিও আমি কলকাতা টিভির অ্যাডভাইসার ছিলাম, ওরা সেই মানুষগুলোর কাছে ইন্টারভিউটা নিয়েছে যে মানুষগুলো এই ক্ষিপ্ততার কথা বলবে, তাই তো? ওখানে ভিডিওতে যে লোকগুলো দেখছেন, এটা আপনি 20 জন, 30 জন, 40 জন দেখছেন। আপনি তো 400 লোককে দেখতে পাচ্ছেন না। আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তো আপনি সেই মানুষগুলোর কাছ থেকে বাইকটা নেবেন। আপনি আমার কাছে বাইকটা নিচ্ছেন কেন? তার কারণ আপনি একটা নিরপেক্ষ মানুষ, আপনি মনে করছেন এই সত্যিতে উঠে আসা দরকার। আপনি তা না করে বিজেপির কারো ইন্টারভিউ নিলে বিজেপি অন্যরকম বলতো। ফলত এই যে দাবিগুলো করছে বা এই যে বক্তব্যগুলো রাখছে, এই বক্তব্যগুলোর সঙ্গে সাংসদগিরির অভিষেকের কোনো সম্পর্ক নেই। আর একটা মানুষ যে মারা গেছে, খুন হয়ে গেছে, মানুষের মৃত্যু মৃত্যু, সে যেই হোক, মৃত্যুর পর মানুষকে আমরা করি না, তাই না? আর তার কত অপরাধী তো আমরা দেখে দিই মৃত্যুর পরে। বলে এখানে যে ওরা দাবি দাবাগুলো বলছে, রাস্তা করেনি, এই করেনি, সেই করেনি ওই ছেলেটার জন্য, এগুলো একটা ফেক কথা, এগুলো কোনো যুক্তিপূর্ণ নয়। হতে পারে যে ছেলেটা খুন হয়েছে বলে অভিষেক গেছে, সেই ছেলেটা সবার পছন্দের ছিল না,
হতে পারে তৃণমূলের গুন্ডা বাহিনী যেমন ছিল, হ্যাঁ, তার মধ্যে এই ছেলেটাও ছিল। তৃণমূল তো আজকে সত্যি কথা বলতে, আমি ধরুন কলকাতা শহরে থাকি এবং আমার বন্ধু বান্ধবরা আছে, তৃণমূলের নেতা মন্ত্রী হোক, বিজেপির নেতা মন্ত্রী হোক, সিপিএম এর হোক, তো আমরা তো একটা নিরাপদ জায়গায় আছি, তাই তো? একদম। তো নিরাপদ জায়গায় থাকা মানুষ, যাকে অনেক লোক ভালো অর্থ হোক খারাপ অর্থ হোক জানে, তাতে আমি তৃণমূল দ্বারা যা যা টর্চার্ড হয়েছে তা কল্পনার বাইরে। ঠিক আছে? তাতে আমি যেভাবে অত্যাচারিত হয়েছি, তাতে সাধারণ মানুষ কিভাবে অত্যাচারিত হয়েছে, বিশেষ করে তৃণমূলের পুলিশ দ্বারা আমার মুসলমান ভাইরা যেভাবে অত্যাচারিত হয়েছে, এই বারুইপুরে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে মুসলমান হওয়ার কারণে, তাই না? গরিব মানুষকে তো শেষ করে দিয়েছে, লুটে পুটে খেয়েছে। এই লুটে পুটে খেয়েছে বলে যে ভোটের পরিবর্তন হয়েছে তা নয়, এটা দিয়ে ভোট হয় না। ভোটের যে গল্প সেটা আলাদা, সেটা মানুষ জানতেই পারছে না। মানুষকে, তৃণমূলের কেউ নেই, তৃণমূলের যে মুখপাত্র বলে যারা আছে এরা কেউই কিছুই জানে না, কিচ্ছু না, নাথিং। এরা না জানে নাগরিকত্ব, না আমার সাবজেক্টের আমি কথা বলছি। দেখুন দেখুন অভিষেক, আমাদের শুভেন্দু অধিকারী কি বললেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। সরকারে এসেই দিনের দিন না তারপরের দিনকে একটা বললেন, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। এইটা বলতে গিয়ে বললেন যে 14/5/2025 এই দিন মিনিস্ট্রি অফ হোম একটা অর্ডার দিয়েছিল রাজ্য সরকারকে, মানে তৃণমূল সরকারকে। তৃণমূল সরকার সেই অর্ডারটা লাগু করেছে, যে কারণে শুভেন্দু অধিকারী সেইটা লাগু করে দিল, তাই তো? ওই যে সিক্রেট ডকুমেন্ট, ওই সিক্রেট ডকুমেন্টটা 6 মাস আগে গোপনে আমার হাতে এসেছিল। মানে আগের সরকারের কাছে এসছে নবান্নতে, নবান্ন থেকে একজন হোয়াটসঅ্যাপ করে পাঠাক করে পাঠিয়েছে, সেটা আমি কালেক্ট করেছি, করে আমি আমার নাগরিকত্বের সার কথা বইয়ে দিয়েছি। ওই বইটায় ওই যে ডকুমেন্ট, ওইটা অনুসারে বাংলা 4.5 কোটির বেশি বাঙালি চিরকালের জন্য শেষ হবে। বোঝা গেল? ওটার ডিটেলস দেওয়া আছে, এই যে ডিপোর্ট করার কথা, এই যে ডিটেনশন ক্যাম্প বা এই যে এগুলো বলছে সেইগুলোর করার কথা, পুলিশ কিভাবে বর্ডারের হাতে তুলে দেবে, ডিটেলস তার মধ্যে লেখা আছে। বুঝে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাজি হয়নি। তাহলে রাজি হয়নি কেন? না মানবতার কারণে রাজি হয়নি। তাহলে রাজি হয়নি, তাহলে এত ক্ষুব্ধ হলো কেন নরেন্দ্র মোদী সরকার? তার কারণ রাজি হয়নি মানে ওই 4.5 কোটি মানুষের যে জমি, ওই 4.5 কোটি মানুষের যে ব্যাংকের টাকা, সেগুলো তারা নিতে পারলো না। একদম। মমতা ব্যানার্জি নিজে কুরবানি দিল নিজেকে, এবং তার পার্টির গাধারা মানুষকে বোঝাতে পারলো না। আমি বকবক করছি এইটা নিয়ে, বুঝেছেন? বই লেখা হয়ে গেল, কিন্তু এরা কেউ জানে না এই কথাটা। এই ডকুমেন্ট গুলো মানুষকে ফ্লেক্স করে করে দেখিয়ে দিলেই তো হতো। বুঝতে পেরেছেন? কারণ ইললিগাল মাইগ্রেন্ট কখনোই হিন্দু মুসলমান বলে কিছু হয় না। 1952 সালের পরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি, তারা দে আর অল ইললিগাল মাইগ্রেন্ট। বুঝে গেল? এবার ভারত সরকার মধ্যপ্রাচ্যকে ভয় পায় তেলের জন্য, আরব দুনিয়া, মুসলিম কান্ট্রি, ফলে মুসলিম মানুষগুলোকে বাঁচিয়ে দিল, বাড়ি পালা। ওরা পালাতে পারছিল না, কারণ এই আইন অনুযায়ী ধরতে পারলে 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। বুঝে গেল? 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। তো ওদেরকে আইনের আওতায় না এনে ওদেরকে বের করে দিল। তাহলে বলুন, মুসলমানরা চলে গেল, ওদের ভাষায় যদি 2-4টে রোহিঙ্গাও তাকে চলে গেল, তাহলে ডিটেনশন ক্যাম্পগুলো কাদের জন্য বা হোল্ডিং সেন্টারগুলো কাদের জন্য? প্রতিদিন তো বেড়ে চলেছে হোল্ডিং সেন্টার, প্রত্যেকদিন বাড়ছে। তাহলে কাদের রাখার জন্য ওখানে? নাম্বার প্রশ্ন 1। প্রশ্ন 2, যে এই যে বর্ডার এলাকায়
কিলোমিটার বাড়ানো, হুম অবৈধদের বাড়িঘর দখল নেওয়া। হুম তো তার মধ্যে পড়ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পড়ছে রানাঘাট, গেদে, বনগা ইত্যাদি, ঠাকুরনগর, সরবনগর, বাগদা, সমস্ত সমস্ত। তাহলে এইগুলো দখল নেবে অবৈধদের। অবৈধ কারা? ওগুলো বন বাঁধার ছিল, দেশান্তরিত ছিন্নমূল মানুষ আশ্রয় নিয়েছিল। ধীরে ধীরে তাদের রক্ত ঘাম দিয়ে তৈরি হয়েছিল, নগর তৈরি হয়েছিল। অর্থাৎ এদের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট নেই। বোঝা গেল? হুম এইবার এদের গুলো বাড়িঘর সব নিয়ে নেবে। কি করে নিয়ে নেবে? না, তাড়া করে করে ওদের সিএতে আবেদন করাচ্ছে। তো আমি সেই লোক, সবচেয়ে বেশি শত্রু যেটা অসীম সরকার বলছে যে 23 লক্ষ বাস্তু বাতিল হয়েছে, আমি তার মধ্যে তাই সিএর বিরুদ্ধে করেছিলাম, তাই তো? হুম আজও তো সিএর বিরুদ্ধে আমি তো জানি সিএতে আবেদন করলে ধরা পড়ে যাবে, কারণ ওরা তো বেআইনি কথা বলছে। তাহলে সিএতে আবেদন করছে মানে সে তার বংশ তালিকা দিয়ে দিচ্ছে যারা বাংলাদেশি। হুম আবার অন্নপূর্ণার ভান্ডারে সে দিয়ে দিচ্ছে সেই অবৈধ অনুপ্রবেশকারী সিএতে আবেদন করেছে কিনা, সার্টিফিকেট পেয়েছে কিনা, তার জমি কত, তো ব্যাংকের টাকা কত, সবই তো গভর্নমেন্ট নিয়ে নেবে। হুম তাহলে এই কথাগুলোই লেখা আছে ওই ডকুমেন্টটাই, যে ডকুমেন্টটা মমতা ব্যানার্জি মানেননি, যে ডকুমেন্টটা শুভেন্দু অধিকারী মানলো এবং শুভেন্দু অধিকারীকে ভুল বোঝালো তার ওপরের নেতৃত্ব অমিত শাহ, নরেন্দ্র মোদীজি, হিন্দুদের কিছু হবে না, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। মিথ্যা, মিথ্যা কথা। সমস্ত হিন্দুরা শেষ হয়ে যাবে। আর সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে? তার ওই মানুষের হয়তো খেতে পাবে না দুবেলা, তবুও একটু পয়সা খরচ করে একটা ছবি বাঁধিয়ে নিয়েছে ঘরে রাখবে ভগবান বলে। বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর পার্টি ভয়ঙ্কর বদমাইশ, হুম অশিক্ষিত বা বদমাইশের দল। অভিষেক এবং আইপ্যাক, অভিষেকের নেতৃত্বে আইপ্যাক আমি বলবো। হুম অভিষেক তো আর শিগুর নন্দীগ্রাম লালগড় করেনি আন্দোলন একেবারে। শুভেন্দুর মতো, হুম মাটি থেকে তো অনেকদিন। আজকে শুভেন্দুকে দেখে আপনারা যা দেখছেন আমি তো অবাক হচ্ছি যে এটা তো শুভেন্দু নয়, শুভেন্দুর ভূত। শুভেন্দুর কাছে একটা খাতা থাকে সব সময়, কাকে কাকে টাকা দিতে হবে, সাহায্য করতে হবে, কার ছেলে পড়তে পারছে না, কার অসুখ করেছে তাকে টাকা দিতে হবে। সেটা কারা? বেশিটাই তো মুসলমান। রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত শুভেন্দুকে ঘিরে থাকে যারা, কারা? বেশিটাই তো মুসলমান। বুঝতে পারছেন গল্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিষেকের কারণে শুভেন্দু বিজেপি হতে বাধ্য হলো। হুম বিজেপির নীতি, নৈতিকতা, আদর্শও জানে না, হুম আইনগুলো পড়েনি, হুম কোনো বিজেপির নেতা আইন পড়েনি। হুম দিলীপ ঘোষ শুনতে খুব খারাপ, হুম কিন্তু সেও মানবিক মানুষ। শ্রমিক দা বিজেপির মানুষ, ওকে দিয়ে ইমপ্লিমেন্ট করাবে। ও রবীন্দ্রনাথের ভক্ত, লালন ফকিরের ভক্ত, হুম ও পয়লা বৈশাখের স্মরণ করে, ও কৃত্তিবাসের রামায়ণ পড়ে। তুলসী দাসের রামায়ণ আমাদের জন্য নয়, ওরও বাঙালি কালচার। বোঝা গেল? হুম হুম আর আরএসএস বিজেপি সম্পূর্ণ হিন্দি বলয়, ও বাংলা দখল করছে ওরা এই ছেলেদের হাত দিয়ে, এদের হাত দিয়ে। ফলে এরা কতদিন টিকতে পারবে জানি না, কারণ এদের সরিয়ে দিয়ে ওই হিন্দি বলয় থেকে নিয়ে আসবে। আর অভিষেকের এই এই আইপ্যাক হলো ভয়ঙ্কর টাকা চোর। ওরা ওরা তৃণমূলের যে পুরনো যারা যান কবুল করে তৃণমূল লড়াই করে রয়েছে তাদের কাছ থেকে, সে নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, কোটি কোটি টাকা নিয়েছে। টাকা নিয়ে এমনকি পঞ্চায়েত প্রদান করতে টাকা নিয়েছে। এমএলএ টিকিট দিতে, একজন এমএলএ টিকিট পাবে, তাকে হয়তো 1 কোটি 1.5 কোটি টাকা নেবে। তার 3 জনকে বলেছে এই টাকা দিতে পারবি, 3-4 জনের কাছে টাকা লুটেছে।
লুটেরা বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় একা তার পার্টি চালিয়েছে এতদিন যে ছিল না। হুম। তো জীবনে ভবিষ্যতে কোনোদিন কোনো গবেষক গবেষণা করবেন যে একটা কলকাতা শহরের একটা বস্তি, যে বস্তিটাকে লোকে ঘৃণা করে কারণ সেখানে প্রস্টিটিউট, সেই বস্তির একটা অভাবী ঘরের মেয়ে দুধ বিক্রি করে খেত। তারপরে সে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে তার বাবা মারা যাওয়ার পরে নিয়ে গেল খুশিদির কাছে, যে খুশিদি পাঠশালা চালাতো। শোভনদার স্ত্রী ছিল আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায়ের পিএ। সেই খুশিদি স্কুলটাকে পার্মানেন্ট করে, মমতা দিয়ে সেই স্কুলে 10 টাকা করে পেত। বুঝতে পারছেন কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা থেকে একটা মহিলা রাষ্ট্রনেত্রী হচ্ছে মানবতার মূর্ত প্রতীক। খুব ভালো করে যদি হিসাব করেন তাহলে তার চেয়ে মানবতাবাদী পৃথিবীতে খুব কম রাষ্ট্রনেত্রী। তিনি ফেল করে গেলেন, শুধু আত্মীয়তাতে আটকে গেলেন, শুধু ভাইপো 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 ভাইপো। খারাপ ভালো আমি এই তর্ক বিতর্কে যাব না। শুভেন্দুর প্রতি যে বঞ্চনা, যে অন্যায়, সেটা আজকে কোথা পুরো পরিবার করতে গিয়ে কিন্তু মমতা দি আজকে বাংলা ধ্বংস করে ফেলল। মনে আছে ওই বাবুনের সঙ্গে ঝগড়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই হুম। সেই ঝগড়ার ঠেলায় গিয়ে পার্টি অফিসে গিয়ে থাকতো দিদি। হুম হুম সমস্ত কিছু বাদ দিয়েও আমি বলবো স্বাধীনতার পর থেকে নাগরিকত্ব বিষয়ে মমতা ব্যানার্জির একটুও দোষ খুঁজে কেউ পাবে না। সিপিএম 2005-এর ওই কাগজ ছুঁড়ে মারা এইসব বলে, ওগুলো সব উল্টো ব্যাখ্যা। মানবতার মূর্ত প্রতীক। কোথায় দার্জিলিং এর কোন নেপালি কোন বৃদ্ধা খেতে পায় না, থেকে কোন বর্ডার এলাকার কোন দেশান্তরিত ছিন্নমূল মানুষ বুড়ি খেতে পাচ্ছে না, কোথায় মুসলমান মা বোনেরা, মানে কোথায় ফুটপাতে, কোথায় আমাদের হতার মা বোনেরা, সব কটাকে ছাতা দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই তার সন্তান। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আজকের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক মাথা। তার স্নেহতলায় থেকেই যতটুকু রাজনীতিও থেকে শিখেছে আমাদের শুভেন্দু। হুম, কিন্তু শুভেন্দুর মতো ছেলেকে মিসগাইড করে, মানে তাকে অন্য পথে নিয়ে চলে গেল আরএসএস বিজেপি। ও জানেই না কি আইন কি হতে চলেছে রাজ্যে। সেই জায়গা থেকে আমি শেষ কথা বলি যে ওখানে আপাত চোখে টিভিতে যা দেখলাম তা দেখে কিচ্ছু বোঝা যাবে না। আসলে অন্যায় করেছে, মারাত্মক অন্যায় করেছে। সবচেয়ে অন্যায় করেছে হসপিটালওয়ালারা। হুম। এই অন্যায়ের কোনো মাপ হয় না। আমার মনে হয় শুভেন্দুদের এখনই স্টেপ নেওয়া দরকার হসপিটাল নার্সিংহোম গুলোর বিরুদ্ধে, তাই না? হুম। শুভেন্দু তার হিটলার নয়, তাহলে গণতন্ত্রকে উল্টে দিয়ে হিটলারের ভয়ে তারা নার্সিং হোম গুলোও কেন শুভেন্দুকে বলে দিয়েছে যে তুই ওকে ভর্তি নিবি না? বলেনি তো। তাহলে এরা আগ বাড়িয়ে তৃণমূলপন্থী শয়তানগুলো আজকে বিজেপির কাছে হওয়ার জন্য নোংরামি করছে। এটা আমার মনে হয় ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব ভুল বললাম আমি? না না না, একদম 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 ঠিক। ঠিক আছে ভাই, ভালো থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হুম।